নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই বেঙ্গলি স্টোরি স্টেশনের নতুন একটি গল্পের আসরে। আমরা উপস্থাপন করছি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস জলদস্যু। প্রথম পর্বে আপনারা শুনেছেন শিবতলা নামক একটি গ্রামের পুরোহিত বিশু ঠাকুর তারই মন্দিরের আশ্রিতা একটি অনাথ বাচ্চা মেয়ে কুরানিকে সাপে কামড়ানোর পর বাঁচানোর চেষ্টা করছিলেন। তারই মধ্যে কুখ্যাত জলদস্যু সেবাস্টিয়ান টিবাও তাদেরকে ও তার সাথে তাদের গ্রামের সবাইকে বন্দি বানিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করার জন্য জাহাজে তোলে। অন্যদিকে এই জলদস্যুদের হাতে তৎকালীন মোগল সম্রাট আওরঙ্গজেবের পরিবারের অনেকে প্রাণ দেওয়ায় আওরঙ্গজেবের নির্দেশে সেনাপতি শায়েস্তা খাঁ বাংলা দখল করার জন্য রওনা হয়। এদিকে বিশু ঠাকুর জলদস্যুদের জাহাজ থেকে পালাতে গিয়ে ধরা পড়ে ও তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। তিনি সেই অবস্থায় প্রতিজ্ঞা করেন এই অত্যাচারের প্রতিশোধ নেবেন। এরপর শুনবেন আজ দ্বিতীয় পর্বে। আপনাদের যদি আমাদের গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। শুরু হচ্ছে জলদস্যু উপন্যাসের দ্বিতীয় পর্ব। এক সময় জাহাজের গতি কমে এলো। পালতোলা জাহাজ, ছোট বড় নানান রকমের পাল আছে। যখন যেটা দরকার সেটা তুলে দেওয়া হয়, আর যখন বাতাস থাকে না তখন 15-20 জন দাঁড় টানে। হালকা মজবুত জাহাজ, তরতরিয়ে চলে। এই জাহাজের নাম শিহক। সেবাস্টিয়ান গঞ্জালেস টিবাওয়ের আরও 7খানা জাহাজ আছে, তবে শিহকই তার সবচেয়ে প্রিয়। এখন ইচ্ছে করেই জাহাজটার গতি কমিয়ে আনা হতে লাগলো তীরের দিকে। জায়গাটা মোহনার কাছাকাছি। নদী এখানে এত চওড়া যে কোনটা নদী কোনটা সমুদ্র বোঝাই যায় না। তীরের দিকে ঘন জঙ্গল। এদিকে অনেক দূরের মধ্যে মানুষের বসবাস নেই। এই জঙ্গলে সাংঘাতিক বাঘের উৎপাত। কিছু কিছু এক খড়গাওয়ালা ছোট আকারের গন্ডারও আছে। সেই গন্ডারগুলোও দারুণ হিংস্র। তীরের কাছাকাছি এসে জাহাজ থেকে কামান গর্জে উঠল। আগুনের গোলা গিয়ে পড়তে লাগলো জঙ্গলের মধ্যে। পরপর 5 বার। কিছু গাছপালায় জ্বলে উঠল আগুন। সঙ্গে সঙ্গে শোনা গেল কয়েকটি বাঘের হুঙ্কারও। বাঘ তাড়াবার জন্যই কামান দাগা হলো এখানে। এবার দস্যুরা তীরে নামবে। কামানের গর্জন শুনে বাঘেরা আর সারাদিন এ তল্লাটে আসবে না। কামান দাগবার সময় সমস্ত জাহাজটা কেঁপে ওঠে প্রচণ্ডভাবে। খোপের মধ্যে বন্দিরা এক একজনের গায়ে হুমড়ি খেয়ে পড়তে লাগলো আচমকা। কেন কামান দাগা হচ্ছে তারা কিছুই বুঝতে পারল না। বিশু ঠাকুর অজ্ঞান হয়ে গেছেন। তিনি শুনতে পেলেন না কিছুই। তার ঝোলানো শরীরটা খুব জোরে জোরে দুলতে লাগলো। একবার তার শরীরটা চলে গেল নিতাইয়ের কাছাকাছি। নিতাই হাত বাড়িয়ে ধরতে গিয়েও পারল না। কামান দাগা থেমে যেতেই বিশু ঠাকুরের শরীরের দোলানিও থেমে গেল আস্তে আস্তে, আর নিতাইয়ের কাছে এলো না। একটু পরে ডেকের ওপর থেকে দড়ির সিঁড়ি নামিয়ে দেওয়া হলো নিচে। কয়েকজন দস্যু নেমে গেল তীরে। জঙ্গলের মধ্যে খানিকটা ঘুরে দেখে এসে তারা হুইসেল বাজালো, অর্থাৎ কাছাকাছি আর হিংস্র জন্তু জানোয়ার নেই। তখন অন্যরাও নামতে শুরু করলো। এবার জাহাজের খোলের কাছের দরজাটা খুলে দিয়ে বার করা হলো বন্দীদের। তার আগে তাদের পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই কদিন তাদের পা বাঁধা ছিল বলে পা যেন অসাড় হয়ে গেছে। হাঁটতে গিয়েও পড়ে যেতে লাগলো অনেকে। প্রহরীরা তাদের ঠেলতে ঠেলতে নিয়ে গেল। তীরের কাছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গঞ্জালেস দেখছে বন্দীদের। হঠাৎ একজন বন্দির ঘাড় খামচে ধরে তাকে সে টেনে আনলো আলাদা করে। লোকটির পরনে শুধু একটা লুঙ্গি আর খালি গা। গঞ্জালেস তাকে জিজ্ঞেস করলো, এই তোর নাম কি? লোকটির মুখ শুকিয়ে গেছে। সে হাত জোর করে বলল, সাহেব, আমি আপনার গোলাম, আমার নাম
কাল্লু মিয়া। গঞ্জালেস হুঙ্কার দিয়ে উঠল, আগে আমায় সালাম করিসনি কেন? সালাম না করে কথা! সঙ্গে সঙ্গে সে ঠাস ঠাস করে দুটি চড় কষালো কাল্লু মিয়ার দুই গালে। শুধু তাই নয়, তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। কাল্লু মিয়া পড়ে গেল চিত হয়ে। গঞ্জালেস তাকে আবার পা দিয়ে ঠেলে তাকে উপর করে দিল। তারপর সে তার বিশাল চেহারা নিয়ে উঠে দাঁড়ালো কাল্লু মিয়ার পিঠে। কাল্লু মিয়া আঁক করে শব্দ করে উঠল। অন্য বন্দিরা হাঁ করে তাকিয়ে আছে। গঞ্জালেস সেই অবস্থায় লাফাতে লাগলো কাল্লু মিয়ার পিঠে, ঠিক যেন নাচছে। তারপর নেমে দাঁড়িয়ে একজন অনুচরকে জিজ্ঞেস করলো, দেখ তো এ বেটা বেঁচে আছে কিনা। অনুচরটি কালু মিয়াকে গড়িয়ে দিল কয়েক পাক। কালু মিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তার চোখ দুটো খোলা, দেখেই বোঝা যায় তার জ্ঞান আছে। অনুচরটি ধমকে উঠল, এই ওঠ! কালু মিয়া অমনি উঠে দাঁড়ালো। কাপ্তানকে সালাম কর। কালু মিয়া সালাম ঠুকলো সঙ্গে সঙ্গে। গঞ্জালেস এবার খুশি হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এরকম তাকাতওয়ালা লোকই আমার দরকার। তারপর আবার সেই তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো বন্দীদের মুখগুলো। আবার আরেকজনের কাঁধ খামচে ধরে টেনে নিয়ে এলো। লোকটি বৃদ্ধ, তার মুখে সাদা রঙের দাড়ি। কিছু জিজ্ঞেস করার আগেই সে বলল, হ্যাঁ চালাম চালাম সাহেব, চালাম, পেনাম সাহেব, পেনাম পেনাম, মুই মুই বুধুরাম। গঞ্জালেস তার অনুচরকে জিজ্ঞেস করলো, এ বুড়োটাকে এনেছিস কেনা? এ মোড়াটাকে কে কিনবে? হ্যাঁ, শুধু শুধু দানা পানি দিয়ে এটাকে পুষে লাভ কি? অনুচরটি তলোয়ারের বাঁটে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কাপ্তান একে শেষ করে দিই? বুধুরাম হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমার মারবেন না সাহেব, আমার মারবেন না। বুড়ো হলেও আমার গায়ে তাকাত আছে। ওই মাথায় 10 কাঁদি ডাব বুইতে পারি, 2 বস্তা ধান নিতে পারি। মারবেন না হুজুর, মারবেন না। গঞ্জালেস তার অনুচরকে বলল, এর পিঠে চাপ। সে অমনি বুড়োটির পিঠে লাফিয়ে উঠে তার গলা চেপে ধরল। গঞ্জালেস বলল, দৌড়ো! অত বড় চেহারার একজন জলদস্যুকে পিঠে নিয়ে বুড়োটি একেবারে বেঁকে গেছে, তবু সেই অবস্থায় সে দৌড়ল। কোনো রকমে পড়ি মরি করে দৌড়তে দৌড়তে সে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। গঞ্জালেস তখন অন্য বন্দীদের বলল, তোরাও সব দৌড়ো, ওদিকে দৌড়ো। জঙ্গলের মধ্যে একটু ঢুকেই বেশ খানিকটা ফাঁকা জায়গা। সেখানকার গাছ সব কেটে ফেলা হয়েছে। একটা পুকুরও কাটা হয়েছে সেখানে। তার পাশেই একটা ইটের ভাঁটি। ওই পুকুরের মাটি দিয়েই ইট বানানো হচ্ছে। এখানে শুরু হয়েছে একটা গম্বুজ বানানোর কাজ। জলদস্যুরা এখানে একটা আস্তানা বানাবে। বোম্বেটের প্রধান আড্ডা চট্টগ্রামের কাছে সন্দ্বীপ নামে একটা দ্বীপে, তার পাশেই আরাকান। কিন্তু কিছুদিন হলো মগদের সঙ্গে ফিরিঙ্গি দস্যুদের ভেতরে ভেতরে একটা গোলমাল চলছে। তাই ফিরিঙ্গিরা দূরে আরেক জায়গায় তাদের একটা ঘাঁটি করে রাখতে চায়। গ্রাম থেকে ধরে আনা মানুষগুলোকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়ার আগে কয়েকদিন তাই তাদের গম্বুজ বানানোর কাজে লাগিয়ে দেয় এখানে। বন্দীরা সবাই মাটি কাটার কাজে লেগে গেল। তাদের ঘিরে রইল প্রহরীরা। অবশ্য বন্দীরা কেউ পালাতে সাহস করবে না, কারণ সুন্দরবনের মানুষ জানে এই গভীর জঙ্গলের মধ্যে একা একা পালাতে গেলে নির্ঘাত বাঘের খপ্পরে পড়বে। আর নদী সাঁতরে যাওয়ারও উপায় নেই, নদীতে ঠিক ঠিক করছে কুমির। বন্দীদের কাজে লাগিয়ে দিয়ে গঞ্জালেস কয়েকজন অনুচরকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল হরিণ কিংবা শুয়োর শিকার করতে। গঞ্জালেস দারুণ সাহসী। বাঘের মুখোমুখি হলেও সে ভয় পায় না। একবার সে শুধু ছুরি হাতে একটা বাঘের সঙ্গে লড়েছিল। তার পিঠে বাঘের থাবার দাগ আছে। এদিকে জাহাজের শূন্য খোলটার মধ্যে শুধু দুলতে লাগলো বিশু ঠাকুরের দেহটা, ঠিক ঘড়ির পেন্ডুলামের মতন। বেশ কিছুক্ষণ বাদে সিঁড়ি দিয়ে নেমে এলো কুড়ানি। জলদস্যুরা সবাই মিলে তীরে নামবার সময় কুড়ানির কথা ভুলেই গিয়েছিল। ডেকের ওপর বিশু ঠাকুরকে যখন মারধর করা হয় তখন ভয়ে কুঁকড়ে মাস্তুলের ডান্ডার আড়ালে সে বসেছিল। অন্যরা আর তাকে খেয়ালই করেনি। জাহাজে এখন আর কেউ নেই। এবার সে সিঁড়ি দিয়ে নেমে এসে
ফিসফিস করে ডাকতে লাগলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। কোনো সাড়া নেই। সাড়া পাবেই বা কী করে? বিশু ঠাকুর অনেকক্ষণ ধরেই অজ্ঞান। মানুষ কখনো নিচের দিকে মাথা করে ঝুলে থাকতে পারে? সব রক্ত এসে মাথায় জমে। বেশিক্ষণ অমনিভাবে থাকলে মানুষ মরেই যায়। কয়েকবার ডেকে ডেকেও সাড়া না পেয়ে কুড়ানি বেশ ঘাবড়ে গেল। এখন সে কি করবে? ঠাকুরমশাইকে বাঁচাতেই হবে। সে আবার উঠে এলো ওপরে, সমস্ত জাহাজটা খুঁজে দেখতে লাগলো। দস্যুরা জাহাজে কোনো পাহারা রেখে যায়নি। এখানে তো মানুষজন আসবার কোনো সম্ভাবনাই নেই। খুঁজতে খুঁজতে কুড়ানি দেখল একটা ঘরের মধ্যে অনেক তলোয়ার বর্ষা রাখা আছে। কুড়ানি প্রথমে একটা তলোয়ার নেবার চেষ্টা করলো। এদের তলোয়ার বেশ ভারী হয়। কুড়ানি ওইটুকু মেয়ে, সে দুহাতে একটা তলোয়ার তুলেও বেশিক্ষণ ধরে রাখতে পারল না। তখন সে তলোয়ার রেখে একটা বর্ষা তুলে নিল। এটাও বেশ ভারী, তবে সে উঁচু করে রাখতে পারে। বর্ষাটা নিয়ে সে চলে এলো জাহাজের খোলে। তারপর সিঁড়ি থেকে ঝুঁকে সে বর্ষার ফলা দিয়ে কাটার চেষ্টা করলো দড়িটা। ভীষণ শক্ত জাহাজি দড়ি, তা কাটা সহজ নয়। তবু তলোয়ার দিয়ে কাটা যেতে পারত, কিন্তু বর্ষা দিয়ে খোঁচা মারলেই বিশু ঠাকুরের শরীরটা বেশি দুলে ওঠে। ভয়ে কুড়ানির বুক ধুপধুপ করছে। যে কোনো মুহূর্তে ডাকাতরা ফিরে আসতে পারে। তার আগে ঠাকুরমশায় দড়ি কাটতেই হবে। সে প্রাণপণে লক্ষ্য ঠিক রেখে বর্ষার ফলাটা দিয়ে দড়ির ওপর পুঁচ লাগাতে লাগলো। মনে হচ্ছে যেন এক যুগ কেটে যাচ্ছে। তারপর এক সময় হঠাৎ দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেলেন বিশু ঠাকুর। কাঠের মেঝেতে তার মাথাটা ঠুকে গেল ঠকাং করে, আর অমনি এক পাশ কেটে গিয়ে রক্ত বেরোতে লাগলো। কুড়ানি এবার দৌড়ে নেমে গিয়ে বিশু ঠাকুরের পাশে বসে পড়ে মাথাটা তুলে নিল নিজের কোলে। কাছাকাছি কোনো জিনিসও নেই যে রক্ত মুছবে। সে কাটা জায়গাটা হাত দিয়ে চেপে রেখে ব্যাকুলভাবে ডাকতে লাগলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। বিশু ঠাকুরের শরীরে একটুও স্পন্দন নেই। কুড়ানি ভাবল চোখে মুখে জল ছেটালে বোধহয় কাজ হবে। সে আবার ছুটে গেল ওপরে। সে দেখেছে দস্যুরা একরকম চামড়ার থলি থেকে প্রায় চুমুক দিয়ে জল খায়। অনেক সময় ওই চামড়ার থলি তাদের কোমরে বাঁধা থাকে। সে দেখেছে একটা ঘরে ওই রকম অনেকগুলো থলি রাখা আছে। কুড়ানি যে জিনিসটাকে জল ভাবছে তা আসলে জল নয়, ওর নাম বুলে পঞ্চ। ওগুলো একরকমের নেশার জিনিস। ডাকাতরা সারাদিনই ওই বুলে পঞ্চ মাঝে মাঝে এক চুমুক করে খায়, তাতে শরীর চাঙ্গা হয়। সেই এক থলি বুলে পঞ্চ নিয়ে এসে কুড়ানি প্রথমে বিশু ঠাকুরের হাত ও পায়ের বাঁধন খুলে দিল। তারপর জল ভেবে সেই বুলে পঞ্চ ছেটাতে লাগলো তার চোখে মুখে। মাথার কাটা জায়গাটাও ধুয়ে দিল। জোর করে ঠোঁট দুটো ফাঁক করে খানিকটা ঢেলে দিল গলায়। তারপর ধাক্কা দিতে দিতে সে ডাকতে লাগলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, উঠুন, উঠুন, শিগগির উঠুন। তবু বিশু ঠাকুর চোখ মেললেন না। কুড়ানি ভাবছে যে বিশু ঠাকুর এখন জ্ঞান ফিরে পেলে তারা দুজনে পালাতে পারবে। সারা পৃথিবীতে কুড়ানির আর কেউ নেই। এই বিশু ঠাকুরই তার সঙ্গে নিজের বড় ভাইয়ের মতো ব্যবহার করেছেন। উনি তাকে সাপে কামড়াবার পরও বাঁচিয়েছেন। হঠাৎ কুড়ানির সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। একটা কথা ভেবেই দারুণ ভয় পেয়ে গেল সে। তার মনে হলো বিশু ঠাকুর যদি মরে গিয়ে থাকেন। হ্যাঁ, নিশ্চয়ই মরে গেছেন। এত ডাকেও সাড়া দিচ্ছেন না কেন? তাহলে এখন তার কি হবে? আর কিছু ভাবতে না পেরে কুড়ানি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। শায়েস্তা খাঁ তার বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হলেন ঢাকায়। বাংলার সুবেদার হয়ে তিনি চারিদিকে প্রচার করে দিলেন যে মোগল শাসন যে অমান্য করবে তাকে তিনি একেবারে শায়েস্তা করে দেবেন। আসলে বাংলায় তার আগে শায়েস্তা বলে কোনো কথাই ছিল না। শায়েস্তা খাঁ আসার পরই কথাটা চালু হলো। বাংলায় তখন ছোট ছোট জমিদাররা মাথা চাড়া দিয়ে উঠেছিল। তারা নিজেদের স্বাধীন মনে করত। তাদের অনেকেরই পেশা ছিল ডাকাতি করা। দিনের বেলা তারা রাজা, রাত্রির বেলা ডাকাত। শায়েস্তা খাঁ সৈন্য পাঠিয়ে এক এক করে এইসব ডাকাত জমিদারদের ঠান্ডা করতে লাগলেন। এইসব জমিদারদের দমন করা তেমন শক্ত নয়, কারণ এদের একটা করে নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আক্রমণ করা যায়। কিন্তু জলদস্যুদের ধরা অত সহজ কাজ নয়। তাদের খোঁজ পাওয়াই তো কঠিন। তারা ঝড়ের বেগে এসে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়ে,
তারপর খুব তাড়াতাড়ি লুটপাট করে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে সরে পড়ে। বাংলাদেশে অসংখ্য নদী নালা, তার মধ্যে কোথায় যে তারা ঘাপটি মেরে থাকে তা জানবার উপায় নেই। আর কখনো বা তাদের দেখতে পেয়ে তাড়া করলে একেবারে সমুদ্রের বুকে মিলিয়ে যায়। শায়েস্তা খাঁর এক সেনাপতির নাম তকি খাঁ। এই তকি খাঁ সুবেদার শায়েস্তা খাঁর একেবারে ডান হাতের মতো। শায়েস্তা খাঁ মোটা সোটা ভারী চেহারার মানুষ, আর তকি খাঁ ছিপছিপে লম্বা, চিবুকে একখানি নূর, চোখ দুটি ঝকঝকে। যেমন সে লড়াইয়ে দক্ষ, তেমন তার বুদ্ধি। স্বয়ং সম্রাট আওরঙ্গজেব হুকুম দিয়েছেন যে যেমন করেই হোক বাংলা থেকে ফিরিঙ্গি বোম্বেটেদের একেবারে নিকেশ করতেই হবে। সেই জন্য শায়েস্তা খাঁ প্রথম কিছুদিন ঢাকায় বসে রাজ্য শাসনে মন দিয়ে তকি খাঁর ওপর ভার দিলেন জলদস্যুদের দমন করার। তকি খাঁ জাহাজ নিয়ে জলপথে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও জলদস্যুদের দেখা পায় না, অথচ তাদের অত্যাচার ঠিকই চলছে। 2 মাস বাদে শায়েস্তা খাঁ তকি খাঁকে ডেকে খোঁজ খবর নিলেন। তকি খাঁ লম্বা সেলাম ঠুকে লজ্জিতভাবে বলল, মালিক, আজ পর্যন্ত তাদের দেখাই পেলুম না, তো লড়াই করব কি? এমন দুশ্মনের কথা আমি আগে শুনিনি। শায়েস্তা খাঁ বললেন, তামাম বাংলায় জলদস্যুদের অত্যাচারে হাহাকার পড়ে গেছে। সব জায়গায় তাদের অত্যাচার চলছে, আর তুমি তাদের দেখাই পেলে না, এ কি আজব কথা। তকি খাঁ বলল, মালিক, আমার ধারণা ওদের গুপ্তচর আছে। আমরা যখন যেখানে যাই ওরা আগে থেকেই তার সন্ধান পেয়ে যায় আর অমনি সরে পড়ে। গুপ্তচর কারা তাদের খোঁজ বের করো, আর ধরে ধরে কোতল করো। আমরা এখানে পড়তেছি, ওদের গুপ্তচরদের আমাদের পক্ষে চেনা শক্ত। আমি বলি কি, আমাদেরও কিছু গুপ্তচর রাখা দরকার। এখানকার কিছু লোকেদেরই শিখিয়ে পড়িয়ে কাজে লাগাতে হবে। তবে আর দেরি না করে তাই করো। এ বছরের মধ্যেই জাহাপানা আলমগীরের কাছে আমাদের জয়ের খবর পাঠাতে চাই। 500 লোককে গুপ্তচরের কাজ শিখিয়ে ছড়িয়ে দেওয়া হলো সুবে বাংলায়। তারা ফকির, দরবেশ, ভিখারি সেজে নানান জায়গায় ঘুরে বেড়ায়। সেই গুপ্তচররা একবার খবর আনলো যে সুন্দরবনের রায়মঙ্গল নদীর ধারে মোল্লাখালী নামে একটা জায়গায় জলদস্যুদের একটা ঘাঁটি আছে। সেখানকার 3-4টে গ্রাম দস্যুরা জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দিয়েছে। মানুষজন সব পালিয়েছে। নানান জায়গায় ডাকাতি করার পর জলদস্যুরা সেখানে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে আসে। তকি খাঁ 4টে জাহাজে সৈন্য সাজিয়ে বেরিয়ে পড়ল অভিযানে। রায়মঙ্গল নদীতে মোল্লাখালীর প্রায় কাছাকাছি এসে গেছে জাহাজগুলো। কামান সাজানো আছে, সৈন্যরা খোলা তলোয়ার হাতে নিয়ে তৈরি। তকি খাঁর খুব ইচ্ছে একবার ডাঙায় নেমে দস্যুগুলোকে সামনে পেলে হয়। মুখোমুখি যুদ্ধে মোগলদের সঙ্গে কেউ পারবে না। জলের ওপর যুদ্ধ করার অভ্যেস নেই তকি খাঁর, তবে জাহাজে শক্তিশালী কামান আছে, দস্যুরা কাছে ঘেঁষতে পারবে না। বিকেল হয়ে গেছে বলে তকি খাঁ নদীর বাঁকের আড়ালে নোঙর ফেলার হুকুম দিল। অচেনা জায়গায় সন্ধ্যের পর যুদ্ধ শুরু না করাই ভালো। গুপ্তচরের মুখে তকি খাঁ আগেই খবর জেনেছে যে যদি পালাবার চেষ্টা করে তাহলে জলদস্যুদের এই দিক দিয়েই পালাতে হবে, কেননা অন্য দিক দিয়ে পালাতে গেলে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়বে। সেদিক দিয়ে আর সমুদ্রে বেরোবার পথ নেই। তকি খাঁ প্রত্যেক জাহাজে সৈন্যদের সজাগ হয়ে পাহারায় থাকতে বলে দিল। মাঝরাত্রে একটা জাহাজে দারুণ শোরগোল শোনা গেল। 2টো বাঘ কখন সাঁতরে এসে সেই জাহাজে উঠে পড়েছে। সুন্দরবনের বাঘ এমন সাহসী যে মোগল সৈন্যদেরও পরোয়া করে না। বাঘের হুঙ্কার আর লোকজনের ভয়ার্থ চিৎকারে খান খান হয়ে যেতে লাগলো রাত্রির নিস্তব্ধতা। বাঘের সঙ্গে লড়াই করার শিক্ষা তো মোগল সৈন্যরা পায়নি। তারা প্রথমে ভাবল জলদস্যুরা বুঝি জাহাজে বাঘ পাঠিয়ে দিয়েছে। অনেকে ভয়ে জাহাজের খোলের মধ্যে লুকোলো। ক্রুদ্ধ বাঘের গর্জন শুনলেই বুকের রক্ত হিম হয়ে যায়। কয়েকজন সৈন্য বুদ্ধি করে জ্বলন্ত মশাল ছুঁড়ে মারতে লাগলো বাঘ দুটির উপর। তকি খাঁ নিজে অন্য জাহাজ থেকে লাফিয়ে চলে এলো বাঘের সঙ্গে লড়তে। শেষ পর্যন্ত একটা বাঘকে মারা গেল কোনো রকমে। অন্য বাঘটা জলে লাফিয়ে পড়ে সাঁতরে পালালো। 7 জন মোগল সৈন্য মারা গেল আর আহত হলো 15-20 জন। বাঘের কথা ভেবেই জাহাজগুলো তীরের কাছে না ভিড়িয়ে রাখা হয়েছিল মাঝ নদীতে। সুন্দরবনের বাঘ যে সাঁতরেও আসে তা মোগল সৈন্যরা জানত না। পরদিন সকালে মোগল বাহিনী মোল্লাখালীতে নেমে দেখল সেখানে একটিও ডাকাত নেই। কয়েকটা চালা ঘর ও কিছু কিছু বাসনপত্র দেখে বোঝা যায়
সেখানে মাঝে মাঝেই মানুষজন আসে, আর রয়েছে 2-3টে গরু আর শখানেক মুরগি। এই বাঘের দেশে তো কেউ এমনভাবে গরু ফেলে রেখে যায় না। গুপ্তচরদের মুখে তকি খাঁ পাকা খবর পেয়েছিল যে মাত্র 3 দিন আগেই সেখানে একদল জলদস্যু এসেছে। তাদের 3টে জাহাজও দেখা গেছে। সাধারণত তারা 8-10 দিন বিশ্রাম নেয়। তবে কি ডাকাতরাও আগে থেকে খবর পেয়ে পালিয়েছে? কিন্তু পালালো কোন পথ দিয়ে? এই ডাকাতগুলো কি জাদু জানে? জাহাজ নিয়ে কাছাকাছি নদীগুলোতে ঘুরে দেখে এলো তকি খাঁ। কোথাও জলদস্যুদের কোনো চিহ্ন নেই। এবারের অভিযানও ব্যর্থ হলো। রাগের চোটে তকি খাঁ মোল্লাখালীতে ডাকাতদের যতগুলো চালাঘর ছিল সবকটিতে আগুন ধরিয়ে দিল, আর গরু ও মুরগিগুলোকে কেটে কুটে খেয়ে ফেলল সৈন্যরা। 3 দিন মোল্লাখালীতে অপেক্ষা করার পর তকি খাঁ ফিরে যাওয়াই ঠিক করল। রাত্রে বাঘের গর্জন শুনে কিছুতেই ঘুম আসে না। এরকম জায়গায় আর পড়ে থাকার কোনো মানে হয় না। মোগলদের জাহাজগুলো মোল্লাখালী ছেড়ে কিছু দূর মাত্র এগিয়েছে, এমন সময় ঝড় উঠল। সকালবেলাও আকাশ ছিল নীল, অথচ কোথা থেকে ধেয়ে এলো রাশি রাশি মেঘ। আর সে কি তুমুল ঝড়! নদীতেও ঢেউ উঠল সমুদ্রের মতো। বড় বড় জাহাজগুলো হেলে পড়তে লাগলো। একটা জাহাজ উল্টেই গেল। অধিকাংশ মোগল সৈন্যই সাঁতার জানে না, আর রায়মঙ্গল নদী অতি বিশাল। প্রবল স্রোতের মধ্যে সাঁতার জানলেও বিশেষ সুবিধা হয় না। তার উপর আছে কুমির আর কামটের উপদ্রব। মোগল সৈন্যরা হাত পা ছুঁড়ে ডুবে যেতে লাগলো। অন্য জাহাজের লোকেরা তাদের বাঁচাবার চেষ্টা করবে কি? তারা তাদের নিজেদের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। ঝড়ের সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি। চতুর্দিক ঝাপসা হয়ে এলো, কিছুই দেখা যায় না। হঠাৎ দুরুম করে এক কামানের গোলা এসে পড়ল তকি খাঁর জাহাজে। কোথা থেকে কে কামান দাগলো ভাবতে না ভাবতেই আরও কয়েকটি কামানের গর্জন ভেসে এলো। তকি খাঁর জাহাজ ফুটো হয়ে জল ঢুকতে লাগলো হুড়হুড়িয়ে। আসলে হয়েছে কি, সুন্দরবনের জঙ্গলের মধ্যে অসংখ্য খাঁড়ি আছে, সেখানে শুধু নৌকো যায়। বম্বেটেরা তাদের ছোট ছোট জাহাজ নিয়ে লুকিয়েছিল সেরকম একটা খাঁড়িতে। চারপাশে এমন জঙ্গল যে একটু দূর থেকেও কিছু দেখা যায় না। আর মোগলরা এদিককার নদীপথ চেনে না, তাদের পক্ষে তো সন্ধান পাওয়ার উপায়ই নেই। ঝড় বৃষ্টি শুরু হবার পর ফিরিঙ্গি দস্যুরা মোগল জাহাজগুলোর দিকে ধেয়ে এসেছে। জলদস্যুরা 12 মাসই প্রায় নদী বা সমুদ্রের ওপর কাটায়, সুতরাং ঝড় বৃষ্টিকে তারা গ্রাহ্য করে না। মোগলদের অনেক বেশি সৈন্য ও বড় বড় কামান থাকলেও তারা লড়াইতে সুবিধা করতে পারল না। তারা দেখতেই পাচ্ছে না যে বোম্বেটেরা কোন দিক থেকে আক্রমণ করছে। তারাও এলোমেলোভাবে কামান দাগতে শুরু করলো। মোগলদের একটা জাহাজ আগেই ডুবে গিয়েছিল। তকি খাঁর জাহাজটাও ডুবতে শুরু করলো। অন্য দুটো জাহাজ রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। তকি খাঁও সাঁতার জানে না। জলে ডুবে মরার ভয়ে সন্ধি করার জন্য তার জাহাজে উড়িয়ে দিল সাদা পতাকা। জলদস্যুরা সন্ধি টন্ধি গ্রাহ্য করে না। সেই ডুবন্ত জাহাজের চারপাশে ঘুরে ঘুরে গোলা চালাতে লাগলো তারা। মোগল সৈন্যরা প্রাণ ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়তে লাগলো। শুধু তকি খাঁ একা বীরের মতন খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে রইল ডেকের ওপর। একসময় তাকে নিয়েই গোটা জাহাজটা ভোঁস করে ডুবে গেল রায়মঙ্গল নদীতে। জলদস্যুদের সঙ্গে প্রথম লড়াইতে হার হলো মোগল বাহিনীর। এই লড়াইতে জলদস্যুদের নেতা ছিল গঞ্জালেসের ভাই। সেই দারুণ সংবাদ শোনাবার জন্য সমুদ্র মোহনার দিকে ছুটল। যথাসময়ে এই খবর শুনে শায়েস্তা খাঁ একই সঙ্গে রাগ ও দুঃখে অধীর হয়ে পড়লেন। তকি খাঁ ছিল তার অতি প্রিয় সেনাপতি। এমনভাবে প্রায় বিনা যুদ্ধে হেরে গিয়ে তকি খাঁকে প্রাণ হারাতে হলো, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? তাছাড়া জলদস্যুদের কাছে এমনভাবে হেরে যাবার সংবাদ ছড়িয়ে পড়লে বাংলার মানুষের কাছে মোগলদের মান থাকবে না। শায়েস্তা খাঁ ঠিক করলেন আলাদা আলাদাভাবে জলদস্যুদের দলগুলির সঙ্গে লড়াই করে বিশেষ কিছু লাভ হবে না। একই সঙ্গে মগ ও ফিরিঙ্গি দস্যুদের দমন করতে হলে তাদের মূল ঘাঁটিটাই ভেঙে দেওয়া দরকার। এজন্য চট্টগ্রাম দখল করতে হবে। চট্টগ্রাম এবং তার আশপাশের দ্বীপগুলিতেই ওদের পরিবারের লোকজন থাকে। তাদের ধরতে পারলেই অনেকটা কাজ হবে। স্থলপথে 25,000 সৈন্য এবং জলপথে 11টা যুদ্ধ জাহাজ নিয়ে শায়েস্তা খাঁ নিজে চললেন চট্টগ্রাম জয় করতে। এদিকে বিশু ঠাকুরের একসময় জ্ঞান ফিরল। তখনও কুরানি তার পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
প্রথমে তিনি কিছুই বুঝতে পারলেন না। মাথায় অসহ্য ব্যথা, সমস্ত শরীরের তুলনায় মাথাটা অসম্ভব রকম ভারী হয়ে গেছে। কিন্তু খুব চেষ্টা করেও তুলতে পারলেন না মাথা। চোখের পাতা খুললেই যেন মনে হচ্ছে চোখের মধ্যে ফুটে যাচ্ছে হাজার হাজার সূঁচ। যন্ত্রণা আর সইতে না পেরে তিনি বলে উঠলেন, ওহ মাগো আহ। কুড়ানির কান্না থেমে গেল সঙ্গে সঙ্গে। সে বুঝতে পারল ঠাকুর মশাই বেঁচে আছেন। সে অমনি বিশু ঠাকুরের বুকে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলতে লাগলো, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, উঠুন উঠুন, শিগগির উঠুন। বিশু ঠাকুরের মনে হলো যেন বহু দূর থেকে কেউ তাকে ডাকছে। তিনি অতি কষ্টে উচ্চারণ করলেন, একটু 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 জল। কুড়ানি অমনি জল ভেবে চামড়ার থলে থেকে আরো খানিকটা বুলে পঞ্চ ঢেলে দিল বিশু ঠাকুরের গলায়। যেহেতু বুলে পঞ্চ খুব কড়া ধরনের আরক, তাই সেটাতে বিশু ঠাকুরের গলা জ্বালা করতে লাগলো এবং তার ফলেই তার শরীরে খানিকটা জোর এলো। এবার তিনি কুড়ানির ঠাকুর মশাই, ঠাকুর মশাই ডাক অনেকটা স্পষ্ট শুনতে পেলেন। তিনি জোর করে চোখ খুললেন, কিন্তু দেখলেন শুধু মিশমিশে অন্ধকার। যদিও তখন বিকেলবেলা, জাহাজের খোলের মধ্যেও আলো আছে। তিনি কুড়ানিকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন, কে? ঠাকুর মশাই, আমি কুড়ানি। বিশু ঠাকুরের মনেই পড়ল না যে তিনি কোথায় আছেন। তিনি জিজ্ঞেস করলেন, এত রাত্রে তুই কি করছিস? কুড়ানি বলল, ঠাকুর মশাই, এখন রাত্রির কোথায়? এখন বিকেল। শিগগির উঠুন, এখন ডাকাতরা কেউ নেই, পালাতে হবে। বিকেল কথাটা শুনে বিশু ঠাকুর একটু চমকে উঠলেন। তিনি উঠে বসবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পারলেন না। তিনি বললেন, কুড়ানি, আমার আমার মাথাটা তুলে ধর। কুড়ানির গায়ে কতটুকুই বা জোর, তবু সে অতি কষ্টে বিশু ঠাকুরের মাথাটা টেনে তুলল। বিশু ঠাকুর উঠে বসেও আবার পড়ে যাচ্ছিলেন, কোনো রকমে কুড়ানিকে ধরে রইলেন। শরীরে এত কষ্ট হচ্ছে যে আর যেন সহ্য করতেই পারবেন না, এক্ষুনি প্রাণ বেরিয়ে যাবে। তিনি যন্ত্রণায় ওহ ওহ ওহ। একটু বাদে খানিকটা দম নিয়ে তিনি বললেন, কুড়ানি, কুড়ানি, তোকে তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি কি অন্ধ হয়ে গেলুম? কুড়ানি কাঁদো কাঁদো হয়ে বলল, না না ঠাকুর মশাই, না না, আপনি অন্ধ হবেন না, অন্ধ হবেন না। আপনাকে ওরা উল্টো করে ঝুলিয়ে রেখেছিল, আমি দড়ি কেটে দিয়েছি। ওরা ফিরে এসে আপনাকে দেখলে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। বিশু ঠাকুরের মনে হলো তার এখন মরে যাওয়াই ভালো। মরলেই তো সব যন্ত্রণা কমে যাবে। পর মুহূর্তে তিনি আবার মাথা ঝাঁকালেন, না, বাঁচতেই হবে, যেরকম ভাবেই হোক বাঁচতেই হবে। তিনি বললেন, এই তুই তুই জল বলে কি খাওয়ালি? আমাকে আমাকে আবার একটু দে তো। কুড়ানির চামড়ার থলিটা এগিয়ে দিল। বিশু ঠাকুর ঢক ঢক করে সবটা বুলে পঞ্চ খেয়ে ফেললেন। তাতে যেন তার শরীরে অনেকটা শক্তি ফিরে এলো। চোখের অন্ধকারটা একটু একটু করে ঝাপসা হতে হতে ক্রমে মিলিয়ে গেল। তিনি দেখতে পেলেন কুড়ানিকে। কুড়ানি ব্যাকুলভাবে ফিসফিস করে বলল, ঠাকুর মশাই, ডাকাতরা সব নিচে নেমে গেছে, চলুন এবেলা আমরা পালাই। আমার মাথায় বড্ড ব্যথা রে কুড়ানি, আমি আমি মাথা তুলে রাখতে পারছি না। আমার আমার আবার শুয়ে পড়তে ইচ্ছা করছে। ডাকাতরা আবার যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। বিশু ঠাকুর আস্তে আস্তে অতি কষ্টে দেয়াল ধরে উঠে দাঁড়ালেন। কুড়ানি বর্ষাটা তুলে এনে বলল, এই যে এটা নিন। বিশু ঠাকুর বর্ষাটাকে লাঠির মতন করে ধরলেন। তারপর খানিকটা দম নেবার পর জিজ্ঞেস করলেন, এ বাকি বাকি লোকরা কোথায় গেল? তাদের পাড়ে নিয়ে গেছে, সেখানে খুব জঙ্গল। তোকে নিয়ে গেল না কেন? আমায় দেখতে পাইনি। চল চল দেখি যাওয়া যায় কি না।
বুড়ো মানুষের মতন বর্ষাটাকে লাঠির মতো ভর দিয়ে তিনি টলতে টলতে এগোলেন সিঁড়ির দিকে। পা যেন আর চলছেই না। সিঁড়ির কাছে গিয়ে তিনি এক পা উঠতে গিয়ে পড়ে গেলেন হুড়মুড়িয়ে। কুড়ানি তাকে ধরতে গিয়েও পারল না। বিশু ঠাকুর আবার আস্তে আস্তে উঠলেন। এবার শান্তভাবে বললেন, চল কুড়ানি, যেতে তো হবেই। প্রাণ থাকতে আমি কৃতদাস হব না। ছেঁচড়ে ছেঁচড়ে তিনি উঠলেন সিঁড়ি দিয়ে। ওপরে এসে তিনি শুয়ে পড়লেন আবার। বহুক্ষণ তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে সব রক্ত এসে গেছে মাথায়। তার শরীরে আর একটুও জোর নেই। কুড়ানি দড়ি কেটে না নামালে আর কিছুক্ষণের মধ্যেই তিনি মরে যেতেন। কুড়ানি আবার তাকে ঠেলতে লাগলো। ও ঠাকুর মশাই, উঠুন উঠুন। আমি আমি আর পারছি না রে, আমি আর পারছি না। কুড়ানি ছুটে গিয়ে জাহাজের ভাড়ার ঘর থেকে আরেকটি বুলেপঞ্জের থলি এনে বলল, ঠাকুর মশাই, আর একটু জল খাবেন? না না। অসম্ভব মনের জোর দিয়ে তিনি উঠে বসলেন। কুড়ানিকে বললেন, খোকরো সাপ কামড়ালে কেউ বাঁচে না, তুই কি করে বাঁচলি রে? ঠাকুর মশাই, আপনিই আমাকে বাঁচিয়েছেন, আমি জানি। কে জানে আমি বাঁচিয়েছি না ভগবান বাঁচিয়েছেন? কিন্তু কিন্তু বাঁচিয়েই বা কি লাভ হলো বল? এবার তো কৃতদাসী হবি। আমরা পালাতে পারবো না? ওরে, আমি হাঁটতেই পারছি না, পালাবো কি করে? আচ্ছা, দেখি দেখি শেষ চেষ্টা করে। দাঁড়িয়ে উঠে লাঠিতে ভর দিয়ে তিনি হাঁটতে লাগলেন আবার। জাহাজের যে দিকটাকে পোর্ট সাইড বলে তিনি এগোলেন সেই দিকে, খুব আস্তে আস্তে, দুলতে দুলতে। ঠাকুর মশাই, ডাকাতরা ওই দিকেই নেমেছে। দাঁড়া, আগে দেখেনি ওরা কত দূরে আছে। বিশু ঠাকুর ডেকের কাছে পৌঁছানো মাত্রই ওদিক থেকে দড়ির সিঁড়ি বেয়ে উঠে এলো একজন জলদস্যু। সে এসেছে জাহাজ থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। সে প্রথমে বিশু ঠাকুরকে দেখতেই পায়নি, শীষ দিতে দিতে উঠে আসছিল। ডেকের ওপরে মুখ বাড়িয়ে বিশু ঠাকুরকে দেখেই সে হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠল, বিশু ঠাকুর এক মুহূর্ত চিন্তা করার সময় পেলেন না। তার শরীরে যেন অসুরের শক্তি এসে গেল। তিনি এক লাফে এগিয়ে গিয়ে হাতের বর্ষাটা ঘুরিয়ে প্রচন্ড জোরে মারলেন দস্যুটার মাথায়। সে ঝুপ করে নিচে জলে পড়ে গেল। বিশু ঠাকুর মুখ ফিরিয়ে বললেন, খুড়ানি, তুই অজ্ঞানের ভান করে পড়ে থাক, আমি চললাম। তিনি দৌড়লেন উল্টো দিকের ডেকে স্টারবোর্ডের দিকে। বিশু ঠাকুরের দুর্ভাগ্য এই যে জলদস্যু মোটে একজন আসেনি। দড়ির সিঁড়ি বেয়ে আরও 3 জন দস্যু উঠছিল। প্রথম জনকে পড়ে যেতে দেখে বাকি 2 জন একটু থমকে গেল। তারপরই তরতর করে উঠে এলো ওপরে। বিশু ঠাকুর স্টারবোর্ডের রেলিং পর্যন্ত পৌঁছতে পারলেন না। দস্যুরা পেছন থেকে তাকে কচু কাটা করবে বুঝতে পেরে তিনি ফিরে দাঁড়ালেন। একটু আগে তিনি মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আর এখন তিনি ঘুরে ঘুরে লাফিয়ে লাফিয়ে সেই বর্ষা হাতে নিয়ে লড়তে লাগলেন 3 জন দস্যুর সঙ্গে। এরই মধ্যে একটা চিন্তা তার মাথায় ঘুরছে, যে কোনো উপায় হোক এই 3 জন বোম্বেটাকে হারাতেই হবে, তাহলে তিনি উল্টো দিকে জলে লাফিয়ে পড়তে পারবেন। প্রথম যে দস্যুটি মাথায় আঘাত খেয়ে নিচে পড়ে গিয়েছিল সে মরেনি। সে জলকাদার মধ্যে পড়ে থেকেই চিৎকার করতে লাগলো। সেই চিৎকার শুনে আরও কয়েকজন দস্যু ধেয়ে এলো জাহাজের দিকে। বিশু ঠাকুর লড়াই করে 3 জনের মধ্যে 2 জনকে যখন মাটিতে শুইয়ে ফেলেছেন, ঠিক সেই সময় জাহাজের ওপর উঠে এলো আরও 8-10 জন দস্যু। বিশু ঠাকুর হাতের বর্ষাটা ওদের দিকে ছুঁড়ে দিয়ে শেষ চেষ্টা করলেন রেলিং টপকে লাফিয়ে পড়বার, কিন্তু তার আগেই 3-4 জন লাফিয়ে পড়ল তার ঘাড়ের ওপর। বিশু ঠাকুর যেই বুঝলেন যে এবারও তার পালানো হলো না, অমনি তার শরীর থেকে সব শক্তি চলে গেল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। দস্যুরা তার অচেতন শরীরটার উপরেই লাথি কষাতে লাগলো সবাই মিলে। একজন তলোয়ার তুলে তার মুন্ডুটা কেটে ফেলতে গেলে অন্য একজন দস্যু বাধা দিল, কারণ কাপ্তান গঞ্জালেসকে আগে সব ঘটনাটা জানানো দরকার। খবর পেয়েই একটু পরে কাপ্তান সেবাস্টিয়ান গঞ্জালেস নিজে দেখতে এলো জাহাজে। বিস্ময়ে তার ভুরু কুঁচকে গেল। এই লোকটাকে প্রায় 14 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে মাথা উল্টো করে, তারপরেও এ বেঁচে আছে। শুধু তাই নয়,
তারপরও এই লোকটা শুধু একটা বর্শা নিয়ে যুদ্ধ করে 3 জন দস্যুকে ঘায়েল করেছে। ভীরু দুর্বল বাঙালির এত শক্তি! গঞ্জালেস বলল, না, এ লোকটাকে মারবার দরকার নেই এক্ষুনি। দেখা যাক এ আরো কতদিন এমন ভাবে বেঁচে থাকতে পারে। বিক্রি করলে ওর জন্য ভালো দাম পেতে পারি, কিংবা ওকে আমাদের দলেও নিয়ে নিতে পারি। তোরা এক কাজ কর, ওকে ওই একটা মাস্তুলের সঙ্গে বেঁধে রাখ। খাবার কিংবা জল কিছুই দিবি না। ওর যদি জ্ঞান ফেরে ওকে জিজ্ঞেস করবি, কিরে বাঙালি, আমাদের দলে যোগ দিবি? যদি হ্যাঁ বলে তাহলে খবর দিবি আমাকে, আর যদি না বলে তাহলে 10 ঘা করে চাবুক কষাবি। যতবার না বলবে ততবার 10 ঘা করে চাবুক। তাই হলো। দস্যুরা বিশু ঠাকুরের অচেতন দেহটা তুলে দাঁড় করিয়ে বেঁধে রাখলো একটা মাস্তুল দণ্ডের সঙ্গে। দড়ির বদলে বাঁধল লোহার শিকল দিয়ে, যাতে আর কিছুতেই খোলা না যায়। 2 জন দস্যুকে পাহারায় রাখা হলো সেখানে। কুরানি এর মধ্যে জাহাজের এক কোণে দৌড়ে গিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিল অজ্ঞানের ভান করে। ডাকাতরা কেউ তার দিকে নজর করল না। 1 বার, 2 বার, 3 বার বিশু ঠাকুর চেষ্টা করেছিলেন দস্যুদের কবল থেকে পালাবার। 3 বারই তিনি ব্যর্থ হলেন। ফিরিঙ্গি জলদস্যুদের হাতে একবার ধরা পড়লে আর নিস্তার নেই। সন্ধ্যের পর সব বন্দীদের ফিরিয়ে আনা হলো জাহাজে। হঠাৎ দারুণ মেঘ করে বৃষ্টি নামল। সেই বৃষ্টি চলল সারা রাত এবং পরের দিনও। এই বৃষ্টির মধ্যে গম্বুজ তৈরির কাজ চলে না। তাছাড়া বৃষ্টির সময় জঙ্গলের বড় বড় জোঁক বেরোয়। গাছের ডাল থেকে টুপটুপ করে জোঁক খসে পড়ে। জোঁক যখন গায়ে লাগে তখন কিছুই বোঝা যায় না। একসময় দেখা যায় তারা রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে গেছে। দস্যুরা বাঘের চেয়েও এই জোঁকগুলোকে বেশি ভয় পায়। আগের দিন গঞ্জালেস তার দলবল দিয়ে 3টি হরিণ শিকার করেছিল। বৃষ্টির মধ্যে কিছুই করার নেই বলে তারা সেই হরিণগুলোকে পুড়িয়ে মাংস খেল, আর বুলে পঞ্চ পান করতে করতে বিকট গলায় দারুণ হই হল্লা করে গান গাইতে লাগলো। জাহাজের খোলের বন্দীরা কিন্তু 1 টুকরো মাংস পেল না। তাদের জন্য শুধু শুকনো রুটি। সেই দিন এবং রাতেও টানা বৃষ্টি হওয়ায় বিরক্ত হয়ে উঠল ক্যাপ্টেন গঞ্জালেস। কোনো কাজ ছাড়া চুপচাপ এক জায়গায় থেমে থাকা তার একদম পছন্দ নয়। এই সময় আরেকটা গ্রাম লুট করলে বরং কাজে দিত। কিন্তু এই জাহাজে আর বন্দি নেওয়ার জায়গা নেই। এই বন্দিগুলোকেও আর বেশি দিন বসিয়ে বসিয়ে খাওয়াবার কোনো মানে হয় না। পরদিন সকালেও বৃষ্টি কমল না দেখে গঞ্জালেস হুকুম দিল জাহাজ ছাড়ার। এর মধ্যে বিশু ঠাকুরের একবারও জ্ঞান ফেরেনি। দস্যুরা বিনা কারণেই যাওয়া আসার পথে তার গায়ে 2-1 ঘা করে চাবুক কষিয়েছে, কিন্তু তাতে বিশু ঠাকুর একটু কেঁপেও ওঠেননি। জাহাজ মোহনা ছেড়ে পড়ল সমুদ্রে। তারপর চলল চট্টগ্রামের দিকে। কিছু দূর যাবার পরই দূরে দেখা গেল আর একটা জাহাজ। দস্যুদের জাহাজের মাস্তুলের ডগায় সবসময় একজন করে লোক চড়ে বসে থাকে। তারা চতুর্দিকে লক্ষ্য রাখে। সেই লোকটি দূরের অন্য জাহাজটি দেখেই চেঁচিয়ে উঠল, ওইও স্টারবোর্ডের দিকে জাহাজ আছে বটা। কাপ্তান গঞ্জালেস তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। একজন গিয়ে তাকে ডেকে তুলতেই সে কেবিন থেকে বাইরে বেরিয়ে এসে চোখে দূরবীন লাগিয়ে দেখতে লাগলো দূরের জাহাজটিকে। চিহ্ন দেখে মনে হলো সেটা মগদের জাহাজ। মগদের সঙ্গে বোম্বেটাদের আঁতাত আছে, কিন্তু জলদস্যুরা কাউকেই পুরোপুরি বিশ্বাস করে না। তারা কামান সাজিয়ে তৈরি হয়ে রইল। দস্যুরা ডেকের ওপর সার বেঁধে দাঁড়িয়ে রইল খোলা তলোয়ার হাতে নিয়ে। একটু কাছে আসবার পর অন্য জাহাজটি উড়িয়ে দিল সাদা পতাকা। এটা বন্ধুত্বের চিহ্ন। শুধু তাই নয়, গঞ্জালেস দূরবীনে দেখতে পেল যে অন্য জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে আরাকানের মগ রাজার এক ভাই আনাপুরাম। এই আনাপুরামের সঙ্গেই বোম্বেটাদের কৃতদাস ব্যবসা চলে, কিন্তু আনাপুরাম তো চট্টগ্রাম ছেড়ে এত দূরে কখনো আসে না। 2 জাহাজ এসে লাগলো পাশাপাশি। মাঝখানে একটা পাটাতন ফেলে দেয়া হলো। তার উপর দিয়ে আনাপুরাম দস্যুদের জাহাজে চলে আসতেই গঞ্জালেস তাকে সাদরে আলিঙ্গন করে বলল, ওয়েলকাম ওয়েলকাম রাজকুমার।
আনাপুরামও বলল, তোমায় দেখে খুব খুশি হলাম প্রিয় বন্ধু, ক্যাপ্টেন সেবাস্টিয়ান গঞ্জালেস টিবা। গঞ্জালেসের চেহারা যেমন বিশাল, তেমনি আনাপুরামের চেহারাটি রোগা পাতলা, কিন্তু তার মাথায় নানা রকম মণি মুক্ত বসানো একটা লম্বা ধাঁচের মুকুট, আর গায়ের লম্বা ঢিলে মকমলের আলখাল লাঠিতে সোনার চুমকি বসানো। গঞ্জালেস জিজ্ঞেস করল, রাজকুমার, কি ব্যাপার? আপনি চট্টগ্রাম ছেড়ে এত দূরে এসেছেন যে? আপনি অনেকদিন কৃতদাস সরবরাহ করেননি, তাই আপনার খবর নিতে এলাম। গঞ্জালেস হো হো করে হেসে বলল, আবার আমার জাহাজ ভর্তি দাসদাসী। আরে আমি নিজেই তো আপনাকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছিলাম। আনাপুরাম একটু গম্ভীর হয়ে বলল, আমি ভাবছি এবার এই দাসদাসীগুলোকে সিংহলের বাজারে বিক্রি করব, ওখানে ভালো দাম পাওয়া যায়। গঞ্জালেস একটু অবাক হলো। আরাকান রাজ্যেই প্রচুর কৃতদাসের চাহিদা আছে। আরাকানের রাজা সব সময় বোম্বেটাদের বলেন আরও দাসদাসী পাঠাও, আর এখন আনাপুরাম চাইছে সিংহলে দাসদাসী বিক্রি করতে। আনাপুরাম বলল, চলুন আগে দাসদাসীদের দেখে আসি, তারপর আপনার সঙ্গে আমার অন্য একটা জরুরি কথা আছে। আপনি অনেকবার আমাকে অনেক বিপদে সাহায্য করেছেন, আপনাকে আর একবার সাহায্য করতে হবে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। দুজনে সিঁড়ি দিয়ে নেমে গেল জাহাজের খোলে। সঙ্গে এলো দুপক্ষের আরও কয়েকজন। সে কলে বন্দিরা সব সার দিয়ে বসে আছে, তাদের কারো শোয়ার উপায় নেই, তাই বসে বসেই ঘুমোচ্ছে অনেকে। যদিও দুপুরবেলা খোলের মধ্যে যথেষ্ট আলো আছে, তবু দুজন দস্যু মশাল জ্বালিয়ে নিয়ে এলো। এই লোকগুলোর মধ্যে কেউ কানা খোঁড়া কিনা দেখতে হবে। গঞ্জালেসের হুকুমে উঠে দাঁড়ালো সব বন্দিরা। আনাপুরামের একজন সহচর প্রত্যেকের গা হাত পা টিপে টিপে দেখতে লাগলো, আর বিড়বিড় করে বলতে লাগলো, বেশিরভাগই স্বাস্থ্য ভালো না, বাজিয়ে মাল, বাজারে ভালো দাম পাওয়া যাবে না। অর্থাৎ দাম কমাবার চেষ্টা। এখনই দরাদরি শুরু হবে। দুজন মাত্র বন্দিকে পছন্দ হলো না আনাপুরামের। ওদের বয়স বড্ড বেশি, কোনো খদ্দের ওদের নেবে না। গঞ্জালেস তার এক অনুচরের দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করল, অর্থাৎ একটু পরে ওই বুড়ো দুজনকে মেরে জলে ফেলে দিলেই হবে। দরদাম হলো বেশ কিছুক্ষণ ধরে। শেষ পর্যন্ত ঠিক হলো, যারা বেশ জোয়ান পুরুষ ও যুবতী মেয়ে, তাদের প্রত্যেকের দাম 35 স্বর্ণমুদ্রা। একটু বেশি বয়সীর দাম 25, আর ছোটদের দাম 20। কুরানি বুদ্ধি করে এক ফাঁকে এই বন্দীদের মধ্যে এসে মিশেছিল, তাই সেও বিক্রি হয়ে গেল 20টি স্বর্ণমুদ্রায়। এবার আনাপুরাম উঠে এলো উপরে। হঠাৎ মাস্তুলে বাঁধা বিশু ঠাকুরের দিকে তার চোখ পড়ল। গঞ্জালেসকে সে জিজ্ঞেস করল, এই লোকটা এখানে কেন? গঞ্জালেস হাসতে হাসতে বলল, আরে এক বিচিত্র জীব, এর ওপর যা অত্যাচার করা হয়েছে তাতে এর অন্তত 3 বার মরে যাওয়ার কথা, কিন্তু এমন করা জান এখনো বেঁচে আছে। দেখো, প্রায় 2 দিন ধরে ওকে এখানে বেঁধে রাখা হয়েছে, খাবার কিংবা জল কিছুই দেওয়া হয়নি, তবু এখনো বেঁচে আছে। জ্ঞান নেই, কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। আশ্চর্য। তবে শুনেছি অনেক ভারতীয় যোগী এরকম পারে, দিনের পর দিন না খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, লোকটা একটা মন্দিরে পুজো করত, হতেও পারে কোনো যোগী ভোগী হবে হয়তো। ভাবছি ওকে আমার দলে নিয়ে নেব, তবে রাজি হবে কিনা সন্দেহ। এক একটা বাঙালি থাকে এমন গুঁয়ার যে সারা কিছুতেই কথা শোনে না। আনাপুরাম বলল, ওদের বশ করা খুব সোজা, বুঝলে। মন্দিরে যখন পুজো করত তখন নিশ্চয়ই ও লোকটা ব্রাহ্মণ। ওর জ্ঞান ফিরলে ওর মুখে এক টুকরো গরুর মাংস গুঁজে দেবে জোর করে, বুঝলে, তাতেই ওর জাত যাবে।
আচ্ছা, চলে যাওয়ার পর তুমি যা বলবে তাই শুনবে। আমরা তো সব কৃতদাসদের নিয়ে প্রথমে তাই করি। তাই নাকি? ঠিক আছে, ওর জ্ঞান ফিরলে চেষ্টা করা যাবে। গঞ্জালেস ঠাঁই করে বিশু ঠাকুরের ঝুলে পড়া মুখে একটা চর কষালো। সে দেখতে চাইল বিশু ঠাকুরের জ্ঞান ফিরেছে কিনা, কিন্তু বিশু ঠাকুরের শরীর একটুও কাঁপল না। আনাপুরাম বলল, এরকম শক্তিশালী লোকদের নিয়ে আমাদের এখন দল ভারী করা দরকার। ক্যাপ্টেন গঞ্জালেস, আপনি শুনেছেন কি যে মোগল সেনাপতি শায়েস্তা খাঁ বিরাট সৈন্যবাহিনী এনেছেন? তিনি এবার চট্টগ্রাম জয় করতে চলেছেন। গঞ্জালেস চমকে উঠে বললেন, শায়েস্তা খাঁ? হ্যাঁ, তার নাম শুনেছি। সে এখন এদিকে? হ্যাঁ, এর মধ্যে তিনি চট্টগ্রাম জয় করে ফেলেছেন কি না কে জানে। আপনাদের সন্দ্বীপও তিনি দখল করবেন, তারপর হানা দেবেন আরাকান রাজ্যে। এ একেবারে পাকা খবর। গঞ্জালেস চিন্তিত মুখে চুপ করে রইল। বেশিরভাগ দস্যুদেরই বউ ছেলে মেয়ে আছে সন্দ্বীপে। মোগলরা একবার সন্দ্বীপ দখল করলে তাদের ওপর নিশ্চয়ই দারুণ অত্যাচার চালাবে। এ খবর শুনলে তার সঙ্গীদের অনেকেরই মন ভেঙে পড়বে। সুতরাং এইসব খবর এখন গোপন রাখা দরকার। গঞ্জালেস মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, মোগলরা জলে যুদ্ধ করতে সাহস করবে না। সন্দ্বীপ দখল করতে এলে জলপথে যেতে হবে। আনাপুরাম বলল, মোগলরা এবার শক্তিশালী যুদ্ধ জাহাজ এনেছে। যাই হোক, এইসব বিষয়ে আপনার সঙ্গে পরে আলোচনা করব। কৃতদাসদের আমার জাহাজে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন, আর এই লোকটাকেও আমার চাই। আনাপুরাম বিশু ঠাকুরের দিকে আঙুল তুলে দেখাতেই গঞ্জালেস বলল, না, এই লোকটাকে আমি বিক্রি করব না। আমি ওকে শেষ পর্যন্ত দেখতে চাই। এমন স্বাস্থ্য বাঙালিদের মধ্যে খুব কম দেখা যায়। তাছাড়া ওর কথা যা শুনলাম তাতে ওরকম একটি তেজি লোক আমার খুব দরকার। বললাম তো, ওকে আমি বিক্রি করব না। আলখাল্লার পকেট থেকে একটা টাকা ভর্তি থলে বার করে আনাপুরাম বলল, ওর জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। গঞ্জালেসের মুখখানা একেবারে হাঁ হয়ে গেল। লোকটা বলে কি? এ পর্যন্ত 50 স্বর্ণ মুদ্রার বেশি কোনো দাসের দাম ওঠেনি। আর এই অজ্ঞান মানুষটা বেশিক্ষণ আর বাঁচবে কিনা সন্দেহ, তার জন্য দাম দিতে চায় 100 স্বর্ণ মুদ্রা। কাঁধ ঝাঁকিয়ে গঞ্জালেস বলল, ঠিক আছে, নিন তবে, এতই যখন আপনার ইচ্ছে। কাপ্তানের ইঙ্গিতে একজন দস্যু বিশু ঠাকুরের হাত পায়ের শেকল খুলে দিল। বিশু ঠাকুর লম্বা হয়ে ঠিক একটি আলগা পাথরের মূর্তির মতো পড়ে গেলেন ডেকের ওপর। পর মুহূর্তেই একটা দারুণ অদ্ভুত ব্যাপার হলো, ঠিক যেন অলৌকিক কাণ্ড। এই দুদিনে বিশু ঠাকুরের একটুও জ্ঞান ফেরেনি, একবারও চোখের পলক পড়েনি, খাদ্য পানীয় কিছুই দেওয়া হয়নি তাকে। তিনি ঠিক মরার মতন বাঁধা অবস্থায় ঝুলেছিলেন। এখন শিকল খুলে দেওয়ার পর মেঝেতে পড়ে যাওয়ার ঠিক সঙ্গে সঙ্গেই তিনি তড়াক করে আবার দাঁড়িয়ে উঠলেন। কেউ কিছু বোঝবার আগেই তিনি সামনে দুজন দস্যুকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়ে ছুটে গেলেন পোর্ট সাইডের রেলিংয়ের দিকে। সবাই এমন হতভম্ব হয়ে গিয়েছিল যে প্রথমটায় কেউ ঠিক মতন ব্যাপারটা বুঝতেই পারেনি। তারপর অনেকেই ভয় পেয়ে মাটিতে বসে পড়ে ভূত ভূত বলতে বলতে বুকে কপালে ক্রস চিহ্ন আঁকতে লাগলো। আনাপুরাম দৌড়ে গিয়ে লুকোলো একটা থামের আড়ালে। গঞ্জালেস আর কয়েকজন দস্যু তাড়া করে গেল বিশু ঠাকুরকে। বিশু ঠাকুর ততক্ষণে রেলিংয়ের উপরে উঠে দাঁড়িয়েছেন। একবার পেছন ফিরে দস্যুদের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে তিনি ঝাঁপ দিয়ে পড়লেন সমুদ্রে। গঞ্জালেস তার পিস্তল দিয়ে গুলি করবার চেষ্টা করলো। কয়েকজন দস্যু বর্ষা ছুঁড়ে মারবার চেষ্টা করলো বিশু ঠাকুরকে, কিন্তু তাকে আর দেখা গেল না। লাফাবার সঙ্গে সঙ্গেই তিনি জলের নিচে তলিয়ে গেছেন। গঞ্জালেস মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, বোকা গোয়ারটা মরুক, জলে ডুবেই মরুক। হাঙর কুমিরে ওকে ছিঁড়ে খাক। এবার ওকে বাঁচানো ওদের 33 কোটি দেবতারও অসাধ্য। সত্যি কি গঞ্জালেসের কথা সত্যি হবে, নাকি বিশু ঠাকুর আবারও ফিরে আসবে এই অত্যাচারের প্রতিশোধ নিতে? জানতে হলে শুনতে হবে
জলদস্যু অন্তিম পর্ব আগামী শুক্রবার ঠিক বিকাল 5টায় শুধুমাত্র বেঙ্গলি স্টোরি স্টেশনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।